নমস্কার, আদাব, সালাম এবং প্রণাম জানাই আমার সকল চাষি ভাই এবং দর্শকদেরকে। আজকের ভিডিওয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যে আমরা যে ধানের মধ্যে চাপান সার ব্যবহার করি, সেই চাপান সার ব্যবহার করার সময় বা এই চাপান সার ব্যবহার করার পরে যখন ধানটা রোপণ করি সেই সময় আমরা কোন ধরনের একটা উপাদান ব্যবহার করতে পারি যাতে আমাদের মাটির গঠনশৈলী ঠিক হয়, মাটিটা সঠিকভাবে তার যে নিউট্রিয়েন্টস আপটেক করার ক্ষমতা সেটা যেন ঠিক করতে পারে, মাটিটা নিজের যে তার ক্ষমতা সেটা যেন সে মানে ব্যালেন্স রাখতে পারে বা তার ইমপ্রুভমেন্ট ঘটাতে পারে। তার সঙ্গে সঙ্গে আমাদের গাছ যেটা আমরা লাগিয়েছি বা ধানটা যেটা রোপণ করেছি সেই গাছটা যেন খুব ভালো করে নিচে যে আমরা এত পরিমাণ চাপান সার ব্যবহার করলাম, ফসফেট, জিঙ্ক, আমাদের নাইট্রোজেন, পটাশ, এই যাতে এই সারগুলো যাতে ঠিকঠাকভাবে নিতে পারে, এর ক্ষমতাটা বাড়ানোর জন্য মানে এই গাছের শিকড়ের মাধ্যমে যে খাবারটা গাছে নিচ্ছে, যে ধান গাছটা সেটা যাতে বেশি পরিমাণে নিতে পারে বা যেটা তার নেয়ার হারটা বা দ্রুততাটা যাতে বাড়ে, সেজন্য আমরা কি দিতে পারি বা একটা এমন উপাদান আপনাদের কাছে আজকে শেয়ার করছি যাতে করে ধানের দেখবেন এই উপাদান ব্যবহার করার পরে আপনার পরবর্তীকালে ধানের কি হবে না, পাশকাঠির সংখ্যা কিন্তু অনেকটা বেশি হবে অন্যান্য জনের তুলনায় বা অন্যান্য মানে ব্যবস্থাপনা যেটা করেছেন তার তুলনায়, যেটাই আমি যে ব্যবস্থাপনাটা বলছি এটা যদি ব্যবহার করেন বা এই উপাদানটা যদি ব্যবহার করেন। সচরাচর দেখতেই পাচ্ছেন যে আজকাল আমরা কিন্তু রাসায়নিক সার ব্যবহার করছি বেশি। রাসায়নিক সারটা মানে গাছ কিন্তু পুরোপুরি নিতে পারছে না, গাছটা চাপান সার নেওয়ার চেয়েও কি হচ্ছে, চাপানটা বেশি পরিমাণে মাটিতে বা কাদায় কিন্তু থেকে যায় বা নষ্ট হয়, যেটা পরবর্তীকালে কি হয়, ঘাস হয় এবং ঘাস জন্মে ধানটা কেটে নেওয়ার পরে ঘাসে কিন্তু সেই চাপান সারটা খায়। ফলস্বরূপ কি হয়, আমাদের ধানে যেটা আমরা চাপান দিচ্ছি ততটা পরিমাণ যেন আমরা কাজ পাচ্ছি না। তো সেটাই আজকে আমাদের চেঞ্জ করতে হবে। সেজন্য আমি আজকে আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে এসেছি। ভিডিওটা কমপ্লিট দেখবেন, নিশ্চয়ই একটা ভালো রেজাল্ট পাবেন এবং ব্যবহার করবেন যে প্রোডাক্টটার কথা বলছি, তাতে করে ধানের ফলন নিশ্চয়ই বৃদ্ধি পাবেন বা কম চাপানেও কিন্তু দেখবেন ধানটা বেশি পরিমাণে পাশকাঠি ছেড়েছে বা গাছের গ্রোথ, গাছের কালার আরও ভালো হবে। দেখুন আমি এখানে চাপানটা মাখাচ্ছি, কী ব্যবহার করেছি আপনাদেরকে আমি অলরেডি আগের ভিডিওয় কিন্তু সেটা বলেছি যে আমরা ধানের চাপান সার ব্যবস্থাপনাটা কেমন নেব বা কীভাবে কোন চাপান কতটা পরিমাণ ব্যবহার করব। ভিডিওটা যদি না দেখে থাকেন আমার চ্যানেলে যাবেন, রিসেন্ট যে ভিডিওটা, সবচেয়ে রিসেন্ট ভিডিওটাই কিন্তু ওই ধানের চাপান সার ব্যবস্থাপনা নিয়েই দেওয়া আছে যে কাদায় কোন চাপান কতটা পরিমাণ ব্যবহার করব। তো আমার চাপানটা মাখানো হচ্ছে, দেখছেন খুব সুন্দরভাবে। কী দিয়েছি, আমি কিন্তু শুধুমাত্র ফসফেট দিয়েও চাষ করছি না, মানে এসএসপির কথা বলছি, শুধুমাত্র এসএসপিও দিচ্ছি না, আবার শুধুমাত্র কিন্তু এনপিকেও দিচ্ছি না, দু রকমই আমি ব্যবহার করছি। তো কতটা কি ব্যবহার করছি আপনাদেরকে একটু বলেই দিই, যে নিজে যেহেতু ব্যবহার করছি এবং আপনাদের কাছে আমি ভিডিওগুলো শেয়ার করি, প্রথম থেকে শেষ অবধি পরিচর্যার বিষয়গুলো তুলে ধরি, তাই আপনাদেরকে এটা জানানো আমার কর্তব্য। দেখুন আমি এখানে ব্যবহার করেছি 1 বিঘা, আমাদের এখানে 40 শতক বিঘা, তাই প্রত্যেকটা যে বিষয় আমি বলছি প্রত্যেকটা পরিমাণ সেটা 40 শতক বিঘার বেসিসে কিন্তু বলছি। 40 শতক বিঘা আমি 20 কেজি এখানে এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করেছি। আচ্ছা, এর সঙ্গে কি ব্যবহার করেছি, এর সঙ্গে 15 কেজি করে এনপিকে 14-35-14, দেখুন এখানে প্যাকেট আপনি দেখতেই পাবেন, 14-35-14-র মধ্যে 14% নাইট্রোজেন, 35% এখানে ফসফেট এবং হচ্ছে 14% কি রয়েছে না পটাশ রয়েছে, এই রেশিও রয়েছে। আর আমি 6 কেজি করে ইউরিয়া ব্যবহার করব, সেটা রোপণ করার ঠিক 1-2 দিনের পরেই যখন আমি ঘাস মারা জমিতে ছড়াবো। এই রাখাই রয়েছে, দেখছেন ঘাস মারাটা, এটা হচ্ছে সিনজেন্টা রিফিট নামে আমরা ব্যবহার করি। তো এই সিনজেন্টা রিফিট ব্যবহার করব হচ্ছে 150 ml করে প্রতি বিঘায়। আর তখনই আমি ওই ইউরিয়ার সঙ্গে কি করবো, রিফিটটা মাখিয়ে ছড়াবো। সেজন্য আমি তলায় কাদায় কোনো রকম ইউরিয়া ব্যবহার করলাম না, ইউরিয়াটা আমি ওই রোপণের 1-2 দিনের মধ্যেই কিন্তু ছড়াবো। নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে কি দিচ্ছি না দিচ্ছি। এরপরে হচ্ছে এই যে 10-26-26টা আমি বা এনপিকে সারটা যেটা ব্যবহার করলাম, 10-26 ব্যবহার করিনি, আমি 14-35-14 ব্যবহার করেছি, মানে হচ্ছে মোট 35 কেজি এখানে রাসায়নিক সার ব্যবহার করলাম। এর সঙ্গে কি মেশাচ্ছি, এর সঙ্গে মাইক্রোরাইজাল ফার্টিলাইজার। মাইক্রোরাইজা মানে কি, মাইক্রোরাইজা হচ্ছে ফানজি, মানে যেটা আমরা ছত্রাক নামে চিনি, ছত্রাক এবং শৈবাল, এদের একসঙ্গে যে সহাবস্থান সেটাকে আমরা চিনি হচ্ছে মাইক্রোরাইজা নামে। তো মাইক্রোরাইজাল বেসড ফার্টিলাইজার আমি ব্যবহার করছি এখানে 1 কেজি করে। তো এই মাইক্রোরাইজাল বেসড ফার্টিলাইজারের মধ্যে কী কী রয়েছে, এর মধ্যে কিন্তু আমরা কী কী উপাদান পাই এর ভিতর থেকে আমরা পাই হচ্ছে যেটা প্রাকৃতিকভাবে যে অণুজীব যারা মাটি থেকে নাইট্রোজেন সংবন্ধন করে বা মাটির নাইট্রোজেন জমিতে যেটা রয়েছে, ফসফেট যেটা রয়েছে, জিঙ্ক যেটা রয়েছে, সেটা কিন্তু গাছকে নিতে সাহায্য করবে বা আপটেক করাতে সাহায্য করবে। এছাড়াও কি করবে, এছাড়াও কিন্তু এর মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড আর হিউমিক অ্যাসিড। এই মাইক্রোরাইজাল যে ফার্টিলাইজারটা আমি ব্যবহার করছি, যার নাম হচ্ছে টাটা র্যালি গোল্ড, দেখতে পাচ্ছেন বিঘা পিছু 1 কেজি করে ব্যবহার করছি, বেশি দিইনি, 1 কেজি করে দিচ্ছি,
অনেকেই বলছে, অনেক দোকানদারও বলছে যে 2 কেজি দিতে হবে। চাইলে দিতেই পারেন, খরচাটা বেশি পড়বে। আমার 150 টাকা কেজি পড়েছে, যেহেতু 8 কেজির যে প্যাকেটটা আমি নিয়েছি, মোট 10 কেজি নিয়েছি 10 বিঘার জন্য। আর এই যে ধানে ব্যবহার করছি এটা কিন্তু খরচ পড়ছে আমার বিঘা পিছু 150 টাকা করে, মানে 150 টাকা কেজি। আর লুজ যদি কিনতে যান, মানে 1 কেজি করে যদি কিনতে যান, 180 টাকা কেজি পড়বে। র্যালি গোল্ড গ্র্যানিউলস কিন্তু। তো এর মধ্যে থেকে আমি পেয়ে যাচ্ছি হিউমিক অ্যাসিড, যেটা শিকড় বাড়াবে। এর মধ্যে পেয়ে যাচ্ছি অ্যামাইনো অ্যাসিড, যেটা গাছকে কিন্তু গাছের প্রোটিন সংশ্লেষে সাহায্য করবে। আর এর মধ্যে রয়েছে কিন্তু আরও আদার্স উপাদান, যেগুলো কি করবে, গাছের জিঙ্ক, ফসফেট এবং নাইট্রোজেন গাছটাকে নিতে সাহায্য করবে। যে নাইট্রোজেনটা আপনি জমিতে দিয়েছেন, যে ফসফেটটা দিয়েছেন, যে জিঙ্কটা দিয়েছেন, বা মাটির মধ্যেই যেটাই রয়েছে, তারা কিন্তু গাছকে তুলে দেবে সম্পূর্ণরূপে। তো এই হচ্ছে, আমি একটা নতুন জিনিস ব্যবহার করলাম এই বছর। গত বছরে টেস্ট করেছিলাম সামান্য কিছু জমিতে, রেজাল্ট ভালো পাওয়াতে আপনাদের কাছে এবছর আমি শেয়ার করছি পুরোপুরি ভালোভাবে, যে কোনটা ব্যবহার করলাম, এবং এর রেজাল্ট কিন্তু দুর্দান্ত। নর্মাল আপনি হিউমিক অ্যাসিড যেগুলো পাওয়া যায়, হিউমিক ফুলবিক, আলাদা করে যদি ব্যবহার করেন, সেটা কিন্তু সেটার যা কাজ পাবেন তার চেয়েও এটার কাজটা কিন্তু বেশি। একই খরচ, একই পরিমাণ খরচ পড়বে, তাতে রেজাল্ট এটাই আপনি বেটার পাবেন। এই যে র্যালি গোল্ড, টাটা র্যালি গোল্ড, ধানের জন্য, আলুর জন্য, বিভিন্ন ফসলে, যে কোনো সবজিতে দেওয়া যায়। আর এই হচ্ছে চাপান সার ব্যবস্থাপনা দিচ্ছি, আপনাদেরকে দেখালাম কতটা থেকে কতটা দূরত্বে আমি কিন্তু রোপণ করেছি সেটা বলে দিই। এক হাতে কিন্তু 3.5 করে। বোরো ধান, যেহেতু বোরো ধান, আমরা এটা হচ্ছে মিনিকেট ধান, বুঝতে পেরেছেন? মিনিকেট ধান, যেটা আমাদের এখানে নর্মালি লোকালি চাষ করা হয়, হাইব্রিড ধান কিন্তু নয়, মিনিকেট ধান। তো এই যে মিনিকেট ধানটা, এটা কিন্তু 3.5 করে দিচ্ছি, যেহেতু বোরো ধানে পাশকাঠি কম সংখ্যক কিন্তু হয়। মানে তুলনামূলক বর্ষাকালে দেখবেন একটা গুছি পুঁতে দিলেই কিন্তু সেখান থেকে 20টা গুছি কিন্তু হয়, এবং সেটা যেহেতু দীর্ঘমেয়াদী ধান, তার মধ্যে দীর্ঘদিন ধরে পাশকাঠি ছাড়লেও সেগুলো থেকে ধান পাওয়া যায়। বোরো ধান কিন্তু 115 দিনের বা 120 দিনের ধান, এবং বীজতলাতেই যেহেতু আপনি 40 দিনের বীজ রোপণ করছেন, সেহেতু আমাদের হাতে মাত্র কিন্তু 65 থেকে 70 দিন থাকে। এবং তার মধ্যে বেশি পরিমাণে যদি আমরা গুছি রোপণ না করি, যদি কাছাকাছি রোপণ না করি, পরবর্তীকালে কিন্তু পাশকাঠি ছাড়বে, কিন্তু যে পাশকাঠিগুলো ছাড়বে, যখন আমরা 50 দিন 60 দিন যখন আমাদের রোপণ করার পরে হয়ে যাবে, তখনকার পাশকাঠিগুলোই কিন্তু আর ধান হবে না। তাই রোপণ করার সময় একটু 4 থেকে 5টা করে আমরা কিন্তু ধান বা গুছি দিচ্ছি, এবং তার সঙ্গে এক হাতে 3.5 করে রোপণ করা হচ্ছে, বুঝতে পেরেছেন? এইভাবে এই রোপণটাতে আমি দেখেছি আমাদের এখানে এইভাবে রোপণটাতে পারফেক্ট ফলন হয়, বেশি ফলন হয়, এবং পাশকাঠিটা যেটাই হয়, প্রথম দিকে চাপানটা যেহেতু বেশি দেওয়া হয়, পাশকাঠি কিন্তু খুব দারুণভাবে উঠে যায়, এবং প্রত্যেকটা পাশকাঠিতে ধান ভালোভাবে পুষ্টভাবে পাওয়া যায়। তো এই হচ্ছে চাপান সার ব্যবস্থাপনা, এই হচ্ছে একটা উপাদান যেটা আমি ব্যবহার করছি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আপনাদের উপকার আসুক, সেজন্যই আমি কিন্তু ভিডিওগুলো বানিয়ে থাকি। দেখা হবে পরের ভিডিওয়, এখানেই শেষ করলাম। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেই যাবেন।